Srinagar tells me that there is a message from Sheikh Abdullah to you, and the message is that Dr. Shama Prasad Mukherjee is dead, and Sheikh Abdullah wants to know what about the disposal of the body. এই বডি শব্দ থেকে বুঝতেই পারছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির মৃতদেহ কোথায় পাঠানো হবে তা নিয়ে প্রশ্ন করা হচ্ছে। এটি ট্রাঙ্ক কলে জানতে চাওয়া হচ্ছে। 23শে জুন 1953 সাল ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির মৃত্যুর পর এই ট্রাঙ্ক কলটি এসেছিল তার বড়দা রমা প্রসাদ মুখার্জির কাছে। গোটা পরিবারের কাছে এমন একটা সময়, এমন একটা মুহূর্ত ছিল সেটা, কারণ ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি দীর্ঘদিন ধরে তিনি জেলবন্দি অবস্থায় কাশ্মীরে পড়ে রয়েছেন। তার পরিবার জানেন পর্যন্ত না যে কি অবস্থার মধ্যে রয়েছেন ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি। এই ট্রাঙ্ক কলটি যখন আসে তখন তার মা যোগমায়া দেবী পুজো করতে করতে উঠে গিয়েছেন এই ভেবে যে তার ছেলে মুক্তি পেয়ে ফোন করেছেন। কিন্তু তার বড়দা রমাপ্রসাদ মুখার্জি যখন জানতে পারেন যে তার ভাইয়ের মৃত্যু হয়েছে, এমনকি এই খবরটি কাশ্মীর থেকে জানানো হচ্ছে একটি ট্রাঙ্ক কল মারফত, সেখানকার অপারেটর তার আওয়াজ পরিষ্কার শোনা যাচ্ছে না বললে দিল্লি অপারেটর এই মেসেজটি তাকে কনভে করছেন। এবং এরপরেই গোটা বিষয়টি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছয় যে কিভাবে সরকারের আওতাধীন শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু হতে পারে, কেন কাশ্মীর তিনি গিয়েছিলেন, কেন কাশ্মীর সরকার তাকে বিচার ছাড়া সেখানে বন্দি করে রেখেছিল, এবং কিভাবেই বা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু হলো, কেন তা নিয়ে দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠে আসছে। এই ঘটনার পর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মা তিনি সরাসরি নেহরুকে চিঠি লেখেন। পণ্ডিত নেহরু তৎকালীন প্রধানমন্ত্রী, তিনি বলেন যে তিনি কথা বলেছেন সেই সমস্ত মানুষদের সঙ্গে যারা এই বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল, যারা বিষয়টি জানেন। কিন্তু যোগমায়া দেবী তিনি কনভিন্স হন না। তিনি এটা জানতে চান কেন তার ছেলেকে অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য দিল্লি পাঠানো সম্ভব হলো না। তার কাছে থাকা যাবতীয় সামগ্রী, যার মধ্যে অনেক কিছু মিসিং, অনেকেই বলেন যে তিনি নাকি তার পিতা আশুতোষ মুখোপাধ্যায়ের একটি জীবনী পর্যন্ত লিখছিলেন। তার মৃত্যুর পর যে সমস্ত কাগজ পাঠানো হয়েছিল কাশ্মীর থেকে কলকাতায়, সেখানে সেই সমস্ত বিষয় ছিল না। শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি ডায়েরি লিখতেন, সেই ডায়েরিও মিসিং ছিল। গোটা বিষয়টি নিয়ে একটা কনস্পিরেসি থিওরি দীর্ঘদিন ধরে উঠে আসছে। আদৌ কি কনস্পিরেসি রয়েছে নাকি এটি স্বাভাবিক মৃত্যু? আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে আরও একবার জানার চেষ্টা করব ভারতের অনেক অজানা ইতিহাসের মতো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই ইতিহাস মনে হয় আমাদের আরও একবার জানা ভীষণ দরকার। আইএম বোসের আরও একটি এপিসোডে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি কুণাল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে আপনি বাঙালি হিসাবে কিভাবে দেখবেন সেটা আপনার পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করছে না। কারণ রাজনীতির একটা অদ্ভুত মজা রয়েছে, একটা অদ্ভুত খেলা রয়েছে, সব কিছু রাজনীতির রঙে রেঙে দেওয়া হয়। কিন্তু আজকের ভিডিওটা কোনো পার্সপেক্টিভ থেকে নয়, একমাত্র হিস্ট্রির পার্সপেক্টিভ থেকে এই ভিডিওটা বানাচ্ছি। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি কি আপনার কাছে ব্যারিস্টার, নাকি একজন শিক্ষাবিদ, নাকি তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, নাকি তিনি একজন দক্ষ সাংগঠনিক ব্যক্তিত্ব, নাকি তিনি জনসংঘের প্রতিষ্ঠাতা? অনেকগুলো আসপেক্ট রয়েছে আপনার সামনে, কিন্তু ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে কোনো একটা পংক্তিতে বসিয়ে দেওয়া হয়তো বাঙালি হিসাবে অন্যায় হবে। কারণ এই শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম সবচেয়ে কম বয়সী উপাচার্য হয়েছিলেন, এই শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি 1937 সালে সমাবর্তন অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে নিয়ে এসে ব্রিটিশদের দীর্ঘদিনের নিয়মকে ভেঙে বাংলায় বক্তৃতা রাখার সুযোগ করে দিয়েছিলেন, এই শ্যামাপ্রসাদ মুখার্জি 1947 সালের 20শে জুন যিনি বাংলা ভাগের পক্ষে সওয়াল করেছিলেন। অর্থাৎ আজকে যে পশ্চিমবঙ্গে আপনি বসবাস করছেন, এই পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ, তার যে দুটো পোর্শন যেটা আজকে ভাগ হয়ে গিয়েছে, তার শ্যামাপ্রসাদ মুখার্জির একটা বড় অবদান ছিল। কারণ ব্রিটিশ, এমনকি অনেক তৎকালীন কংগ্রেস নেতা চেয়েছিলেন, বা তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী যিনি ছিলেন সুরাবর্দী, তিনিও চেয়েছিলেন যে এই অঞ্চলের মানুষজন তারাও একেবারে পাকিস্তানের পার্ট হয়ে যাক। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি চেয়েছিলেন যে না, এই অংশের হিন্দুরা, মেজরিটি হিন্দু যারা রয়েছেন, তারা কোনোভাবেই ওই অংশের পার্ট যেন না হয়। এবং আজকের পশ্চিমবঙ্গের এই যে আমরা এই পার্টে রয়েছি ভারতের মধ্যে, তা অনেকটাই শ্যামাপ্রসাদ মুখার্জির অবদান। এই শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি 1947 সালে ইন্টারিম গভর্নমেন্ট জওহরলাল নেহরুর নেতৃত্বে, সেই গভর্নমেন্টের তিনি প্রথম শিল্পমন্ত্রী ছিলেন, সেই অর্থে বলা যেতে পারে। অর্থাৎ রাজনৈতিকভাবে শ্যামাপ্রসাদ মুখার্জির আজকে একটা পরিচয় হতে পারে, কিন্তু যে ইতিহাসের পরত যদি আপনি দেখেন, ইতিহাসকে যদি আপনি ইতিহাসের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ব্যাখ্যা করেন, তাহলে এই ভিডিও আপনার কাছে একটা ইতিহাসের দলিল হতে পারে। আপনারা অনেকেই জানেন যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু হয়েছিল কাশ্মীরে, তৎকালীন কাশ্মীর, মানে 1953 23শে জুন। বলা হয় যে 20শে জুন থেকেই তার শরীরটা খারাপ হতে শুরু করে এবং একটা সময় গিয়ে
তার পরিস্থিতি অবনতি হয় এবং তাকে একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল, যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমনকি তার সঙ্গে যারা সহবন্দী ছিলেন তাদের সঙ্গে দেখা করতে পর্যন্ত দেওয়া হয়নি। তাকে এমন একটি ওষুধ খেতে বলা হয়েছিল যে ওষুধটি তিনি খেতেন না, তিনি অ্যালার্জিক ছিলেন বলে। তার যে হাউস ফিজিশিয়ান ডক্টর বোস, তিনি সেটা বারণ করেছিলেন, তা সত্ত্বেও সেই ওষুধটি তাকে খাওয়ানো হয়। এমনই বহু বিষয় রয়েছে। তার চিকিৎসায় গাফিলতি করা হয়েছিল, এমনকি তিনি যেখানে বন্দী ছিলেন সেটি নরক ছিল। ডাল লেকের ওপরে, পাহাড়ের ওপরে কনকনে ঠান্ডায় তাকে একটি মানে বাংলোতে রাখা হয়েছিল, যেটি একটি সাব জেলে পরিণত হয়েছিল। সেখানে ইঁদুর এবং সাপের ভয় ছিল। এমন একটা পরিস্থিতির মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু কিভাবে হলো তা নিয়ে আজও সংশয় রয়েছে, আজও রহস্য রয়েছে। অনেকেই বলেন এর পেছনে কনস্পিরেসি রয়েছে। 2004 সালে এই বিষয়টিকে আরও উস্কে দিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। চিকিৎসকেরা একসময় দাবি করেছিলেন তার ড্রাই প্লুরিসি বলে একটি রোগ হয়েছে, যে রোগটা অনেক সময় টিউবারকুলোসিস বা টিবিতে পরিণত হয় অনেক ক্ষেত্রে, ঠান্ডা লেগেও হতে পারে। এই ড্রাই প্লুরিসি, এই শব্দটা এখনকার সময় ব্যবহৃত হয় না। পরবর্তীকালে তার মৃত্যু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে, এমনটাই বলা হয় ডাক্তারদের পক্ষ থেকে। শুধুমাত্র এই বিষয়টি নেই, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি কাশ্মীরে কেন গেলেন এটা আমাদের জানা ভীষণভাবে দরকার। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু নিয়ে যেখানে অনেক রহস্য রয়েছে, তার দুই ডাক্তার, তাদের যে বয়ান, ডক্টর আলী মোহাম্মদ এবং ডক্টর রমানাথ পারহার, এই দুজন যে ডক্টর ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির চিকিৎসা করেছিলেন, তাদের যে বয়ান, এবং পরবর্তীকালে আরও বয়ান তার সঙ্গী যারা ছিলেন, যারা বন্দী হয়েছিলেন, তাদের বয়ান সম্পূর্ণ অন্যরকম। এই যে এতগুলো অসঙ্গতি এবং মিথ্যাচারের অভিযোগ করা হয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু রহস্যাবৃত হয়ে রয়েছে। আসুন প্রথমেই জানি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি 1953 মানে 1953 সালে কেন গিয়েছিলেন কাশ্মীর। এর মূলে ছিল আর্টিকেল 370। আপনারা জানেন যে যখন এই জম্মু কাশ্মীর ভারতে অন্তর্ভুক্তি হয়, তখন রাজা হরি সিং তিনি ভারতের অন্তর্ভুক্তিতে বাধ্য হয়েছিলেন, এবং তাকে একটা সন্তুষ্ট করার জন্য, বা বলা যেতে পারে যে তার সেই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে তাকে কোথাও তার মন রাখার জন্য আর্টিকেল 370-তে যারা তার বিরোধিতা পর্যন্ত করেছিলেন একসময়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, বল্লভভাই প্যাটেল, তারা সম্মতি প্রকাশ করেছিলেন। কিন্তু পরবর্তীকালে এই আর্টিকেল 370, যেখানে দাঁড়িয়ে নেহরুর কিছু সিদ্ধান্ত এমন একটা জায়গায় পৌঁছে যায়, এবং শেখ আবদুল্লাহ এই আর্টিকেল 370-র এমন দুর্ব্যবহার শুরু করেন, তারই প্রতিবাদ শুরু করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। এবং ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বক্তব্য ছিল যে এই যে কাশ্মীর, সেটি ভারতেরই একটি অঙ্গরাজ্য, তাকে একটা বিশেষ সুবিধে দেয়া হয়েছে, কিন্তু সেখানে এই আর্টিকেল 370 লাগু হওয়ার ফলে সেখানকার যে মুখ্যমন্ত্রী, তাকেও বলা হতো প্রধানমন্ত্রী, এবং এই জম্মু কাশ্মীরে প্রবেশের জন্য ভারত সরকারের অনুমতি লাগবে। মানে আপনি যদি ভারতীয় হন, তা সত্ত্বেও আপনাকে এই জম্মু কাশ্মীরে প্রবেশ করার জন্য ভারত সরকারের পারমিশন লাগবে। এমনকি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর পর কাশ্মীর সরকার অর্ডিন্যান্স জারি করে এই নিয়ম করেছিল যে কাশ্মীরে প্রবেশের জন্য কাশ্মীর সরকারের পর্যন্ত পারমিশন লাগবে। এই গোটা বিষয়টির বিরোধিতা করেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তার বক্তব্য ছিল এক নিশান, এক বিধান, এক প্রধান, অর্থাৎ একটি দেশে একজনই থাকবেন প্রধান, অর্থাৎ প্রধানমন্ত্রী, একই থাকবে নিশান, অর্থাৎ ভারতের ফ্ল্যাগ, সেখানে কাশ্মীরের আলাদা ফ্ল্যাগ থাকবে না, আর একই থাকবে বিধান, মানে সংবিধান একই হবে। কারণ তৎকালীন সময় ভারতের সুপ্রিম কোর্ট কাশ্মীরে লাগু হতো না তার নিয়ম বা তার যে নির্দেশ। এবং শ্যামাপ্রসাদ মুখার্জি গোটা বিষয়টির বিরোধিতা করেছিলেন। এই নিয়ে কাশ্মীরে আন্দোলন চলছিল। অভিযোগ ছিল যে সেখানে শেখ আবদুল্লাহ তিনি নির্মমভাবে অত্যাচার চালাচ্ছিলেন এই আন্দোলনকারীদের বিরুদ্ধে। এই বিষয়টি নিয়ে তিনি একটি চিঠি লেখেন নেহরুকে এবং শেখ আবদুল্লাহকে, যদিও তাদের মতামত ভিন্ন ছিল, এমনটাই অভিযোগ ছিল। 8ই মে 1953 সালে তিনি শেখ আবদুল্লাহকে একটি টেলিগ্রাম করেছিলেন। সেখানে তিনি পরিষ্কার জানতে চেয়েছিলেন যে এই যে পরিস্থিতি কাশ্মীরের, সে কারণে তিনি সেখানে আসতে চাইছেন, এবং তিনি গোটা পরিস্থিতিতে কী পরিস্থিতি রয়েছে তা খতিয়ে দেখতে চান। যদিও শেখ আবদুল্লাহ তাকে সেখানে যেতে বারণ করেননি, তবে ঠাড়ে ঠোড়ে এটা বুঝিয়ে দিয়েছিলেন যে এটা সময়োপযোগী নয়, আর এখানে এসে খুব একটা সুবিধে হবে না। এরপরে 1953 15ই মে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে ছিলেন শ্রী গুরু বৈদ্য এবং শ্রী টেকচাঁদ শর্মা, তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এবং এই দলে সামিল হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ীও। যদিও শ্রী গুরু বৈদ্য এবং শ্রী টেকচাঁদ শর্মাকে নিয়ে তিনি কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হন, এবং তিনি যখন রবি নদী পার করছেন, রবি নদীর ব্রিজ পার করছেন, এই রবি নদী ছিল হচ্ছে কাশ্মীর বর্ডার, ঠিক সেই সময় তাদের তিনজনকে অ্যারেস্ট করা হয় এবং তাদেরকে নিয়ে যাওয়া হয়
মানে প্রায় 20 ঘন্টার যাত্রা করে নিষাদবাগ মানে পাহাড়ের ওপরে, ডাল লেকের ওপরে একটি পাহাড় ছিল, সেই পাহাড়ের ওপরে তাকে রাখা হয়। কনকনে ঠান্ডা একটি জায়গা, এবং সেখানে প্রচণ্ড ঠান্ডায় কষ্ট পেয়েছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, এমনটা পরবর্তীকালে অভিযোগ করা হয়। কিন্তু তার যে দুজন ডাক্তার, তাদের যে বয়ান, সেই বয়ানের সঙ্গে এর সম্পূর্ণটাই অমিল রয়েছে। এই ঘটনাটি বিস্তারিতভাবে আপনাদের জানাবো, কিন্তু তার আগে যে বেশ কিছু অভিযোগ উঠে আসে। পারমিট ছাড়াই শ্যামাপ্রসাদ মুখার্জি কাশ্মীরে প্রবেশ করছিলেন, এমনটাই অভিযোগ ছিল। রবি নদীর ওপরে যখন তাকে কাশ্মীর পুলিশ অ্যারেস্ট করে, তখন পাবলিক সিকিউরিটি অ্যাক্টে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। অভিযোগ কী ছিল তার বিরুদ্ধে? জম্মু কাশ্মীরের শান্তি এবং নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ। প্রথম একটা বিষয় যেটা বারবার সামনে উঠে আসে, যে শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি যদি এই আইন লঙ্ঘন করেন যে বিনা অনুমতিতে তিনি কাশ্মীর প্রবেশ করছেন, এই অনুমতি তার নেওয়ার কথা ছিল ভারত সরকারের কাছ থেকে। যেটা আমি আপনাদের আগেও বলেছি যে পরে অর্ডিন্যান্স জারি করেছিল কাশ্মীর সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর পর, যে এটা কাশ্মীর সরকারেরও অনুমতি লাগবে। কিন্তু সেই সময় কিন্তু এরকম কিছু লেখা ছিল না শ্যামাপ্রসাদ মুখার্জিকে যখন অ্যারেস্ট করা হয়। অর্থাৎ ভারত সরকার তার অনুমতি না থাকলে তিনি সেখানে ঢুকতে পারবেন না। তো অ্যারেস্ট করার কথা ছিল ভারত সরকারের, কিন্তু অ্যারেস্ট করলো কে? কাশ্মীর সরকার। এবং সেখানে পরিষ্কার বলা হলো যে কাশ্মীরের শান্তি বিঘ্নিত করা এবং ল অ্যান্ড অর্ডার সেখানে সমস্যা হতে পারে, সে কারণে তাকে অ্যারেস্ট করা হলো। তাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হলো, যেমনটা আপনাদের বললাম যে বেশ কিছুটা দূরত্ব। শ্যামাপ্রসাদ মুখার্জি তিনি বলেছিলেন যে আমি এতটা পথ যেতে পারবো না, আমি অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, তো আমাকে মাঝে কোথাও রাখার ব্যবস্থা করা হোক। কিন্তু সেগুলো শোনা হয়নি, তাকে নিয়ে যাওয়া হয়েছিল অনেক দূরে এবং এই পাহাড়ের ওপর রাখা হয়েছিল। এখানে ব্যাখ্যা করা হয় যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে এই সময় অ্যারেস্ট করার পেছনে কারণগুলো কী ছিল। এখানে শ্যামাপ্রসাদ মুখার্জির ভাই উমাপ্রসাদ মুখোপাধ্যায় তার সম্পাদিত একটি বই শ্যামাপ্রসাদের ডায়েরি এবং মৃত্যু প্রসঙ্গ, সেখানে তিনি দাবি করেছেন যে তৎকালীন সময় ইংল্যান্ডের রানীর রাজ্যাভিষেকে গিয়েছিলেন পণ্ডিত নেহেরু, এবং সেই সময়টা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ভেতরে ঢোকানোর দরকার ছিল, কারণ তিনি যে বিষয়টি নিয়ে আন্দোলন করছিলেন সেটা বেশ অস্বস্তির কারণ ছিল কংগ্রেসের জন্য। এবং 2 মাসের মধ্যে তার ফিরে আসার কথা ছিল, এবং তারপরে তাকে ছেড়ে দেওয়া হবে এমনটাই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বলা হয়। কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যুর পরও নেহেরু উল্লেখ করেছিলেন যে এই তো আমি ফিরে এলেই তাকে ছেড়ে দেওয়ার কথা ছিল, এবং কি কাশ্মীর সরকারের পক্ষ থেকে ওটা দাবি করা হয়েছিল যে তখন প্রধানমন্ত্রী দেশে ছিলেন না, দেশে ফিরলেই তাকে ছেড়ে দেওয়া হবে। অর্থাৎ এই যে বিষয়টা সামনে আসছে, তা থেকে বোঝা যাচ্ছে যে নেহেরুর এই দেশে না থাকার সময় তাকে কোথাও অ্যারেস্ট করিয়ে কাশ্মীরে রাখা হতে পারে, এমন একটা পরিকল্পনা ছিল। এবার আপনি প্রশ্ন তুলতে পারেন যে কাশ্মীরেই কেন রাখা হলো? এর পেছনে অন্যতম কারণ যে কাশ্মীরে এর আগে কিন্তু তিনি দিল্লিতে একবার গ্রেফতার হয়েছিলেন, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে তিনি ছাড়া পেয়ে যান। কাশ্মীরে যেহেতু সুপ্রিম কোর্টের আইন বলবৎ হয় না, সে কারণে তিনি কাশ্মীরে তাকে বন্দি করা হলে সেখান থেকে ছাড়া পেতে পারবেন না। সেটা একটা বড় কারণ অনেকেই মনে করেন। এক্ষেত্রে একটা ঘটনা আপনাদের বলি। শ্যামাপ্রসাদ মুখার্জি নিজেও বিষয়টি উল্লেখ করেছেন যে ভারত সরকারের পক্ষ থেকে তার কাশ্মীর পৌঁছনো বা কাশ্মীর বর্ডার পৌঁছনো পর্যন্ত কোনো কিন্তু বিধিনিষেধ ছিল না। কারণ তারা যখন পাঠানকোট গিয়ে পৌঁছন, সেখান থেকে যখন কাশ্মীরের উদ্দেশ্যে রওনা হন, সেখানে গুরুদাসপুরের জেলা ম্যাজিস্ট্রেট তার সঙ্গে দেখা করেন, ট্রেনে দেখা হয়, এবং তিনি বলেন যে কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে নির্দেশ পাওয়া গেছে যে কোনো অনুমতির প্রয়োজন নেই, আপনি যেতে পারেন কাশ্মীর। এবং একেবারে বর্ডার পর্যন্ত তাকে প্রশাসনিকভাবে পৌঁছে পর্যন্ত দেওয়া হয়েছিল। তাই অনেকেই বলেন যে এটা গভর্নমেন্টের ষড়যন্ত্র ছিল যে তিনি কাশ্মীর যাতে পৌঁছে যেতে পারেন এবং কাশ্মীর বর্ডারেই যাতে তাকে অ্যারেস্ট করা হয়। অর্থাৎ বক্তব্য এটাই ছিল বা অভিযোগ এটাই ছিল যে যদি সত্যিই তাকে কাশ্মীর যেতে না দেওয়ার হতো, তাহলে সেটা আগে অ্যারেস্ট করা কেন হলো না, কেন একেবারে কাশ্মীর বর্ডারে অ্যারেস্ট করা হলো। এবার বিষয় যদি একেবারে বিস্তারিত আসি যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু ঠিক কীভাবে হয়েছিল, এ বিষয়ে প্রচুর অসঙ্গতির অভিযোগ আনা হয়েছে। তার কারণ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তাকে যেখানে নিয়ে যাওয়া হয়েছিল নিষাদবাগের পাহাড়ের অনেকটা ওপরে, যেখানে অনেকটা লম্বা সিঁড়ি দিয়ে সেই বাংলোতে পৌঁছানো হতো, সেই বাংলোটিকে একটি সাব জেলে পরিণত করা হয়েছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে ওখানেই দীর্ঘদিন বন্দি রাখা হয়। অভিযোগ ছিল তার কোনো বিচার হয়নি, তিনি রাজ্যের পরিস্থিতি মানে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে পারে, সে কারণে তাকে সেখানে আটক করে রাখা হয়েছে, এমনটাই অভিযোগ। কিন্তু 20 তারিখে তার শারীরিক সমস্যা শুরু হয়। এখানে বেশ কিছু অভিযোগ যেগুলো করা হয়েছে, তার 2 ডাক্তার আলী মোহাম্মদ এবং রামনাথ পারহার, তারা যে বয়ান দিয়েছিলেন এই মৃত্যুর পর, সেখানে পরিষ্কার করে বলা হয়েছিল তিনি যেখানে ছিলেন সেই বাংলোটি বেশ বড় ছিল, বেশ বড় বড় ঘর ছিল, বাইরে তিনি বাগানে হাঁটতেন, ওপর থেকে দেখা যেত ডাল লেক। এই বিষয়গুলো তিনি পরিষ্কার তার পরিবারকে জানিয়েছিলেন। যদিও পরবর্তীকালে তার সঙ্গে থাকা 2 বন্দী, মানে যারা তার সঙ্গে বন্দী হয়েছিলেন, শ্রীগুরু বৈদ্য এবং টেকচাঁদ শর্মা, তারা পরিষ্কার বলেছিলেন শ্রীগুরু বৈদ্যর বক্তব্য অনুযায়ী যে যেখানে তাকে রাখা হয়েছিল সেখানে ছোট ছোট ঘর ছিল,
এমনকি একটি চৌকি সেখানে এনে পাতা হয়, সেই চৌকির ওপরেই শ্যামাপ্রসাদ মুখার্জিকে থাকার ব্যবস্থা করা হয়েছিল। একটি মাত্র টয়লেট ছিল, সেই টয়লেটটি তাও শ্যামাপ্রসাদ মুখার্জির ঘরের ওপর থেকে যেতে হতো, মানে ওটা একটা করিডোর হিসেবে ব্যবহার করা হতো। সেখানে ফোন ছিল বলে দাবি করা হয়েছে, যদিও কোনো ফোন সেখানে ছিল না। তাদের বক্তব্য যে ফোনটি ছিল সেখানে একটা জল সরবরাহের অফিস ছিল, সেইখান থেকে ফোন করতে হতো। এমনকি তাকে বাইরে যাওয়ার পারমিশন পর্যন্ত দেওয়া হতো না। সেই অনুমতি যখন এসেছিল ততদিনে শ্যামাপ্রসাদ মুখার্জি অসুস্থ হয়ে পড়েছেন। যেটা বলা হচ্ছে যে বাইরের বাগানে তিনি যেতে পারতেন, সেটাও খুব সামান্য, প্রহরী থাকতো, খুব একটা সুযোগ সেখানে ছিল না। ঠান্ডায় বহু কষ্ট পেয়েছেন। তাকে একটা গরম জামা কাপড়ের ব্যবস্থা যদিও পরবর্তীকালে করে দেওয়া হয়েছিল। এতই ঠান্ডা ছিল সেখানে পাহাড়ের ওপর থাকার ফলে সাপ থেকে শুরু করে প্যাঁচা, ইঁদুর এইসবের বাস ছিল ওই পুরনো কটেজটাতে, পুরনো ওই বাংলোটাতে। এই সমস্ত অভিযোগ পরবর্তীকালে সামনে আসে এবং শ্যামাপ্রসাদ মুখার্জির যে মৃত্যু, তার আগের মুহূর্তটা যদি পরিষ্কার করে আপনাদের শোনাই তাহলে বুঝতে পারবেন যে কোথায় অসামঞ্জস্যর বিষয়গুলো রয়ে গেছে। তার সহযোগী এবং একসঙ্গে বন্দি থাকা শ্রীগুরু বৈদ্য, তিনি যে বক্তব্যটি তুলে ধরেছিলেন সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি। 19 এবং 20 তারিখের মধ্যবর্তী রাতে ডক্টর মুখার্জি পিঠে বেদনা বোধ করেন এবং তার প্রবল জ্বর হয়। সকালে আমরা থার্মোমিটার দেখলাম যে জ্বর 99.4, বেদনাও দারুণ ছিল। ডাক্তারকে ডাকা হলো। তিনি 11:30 নাগাদ এসে ডক্টর মুখার্জিকে পরীক্ষা করে জানালেন যে ডক্টর মুখার্জি ড্রাই প্লুরিসিতে ভুগছেন। তিনি স্টেপটোমাইসিন ইঞ্জেকশন এবং কিছু গুঁড়ো ঔষধ খাবার নির্দেশ দিলেন। তার প্রেসক্রিপশন আমাদের দেখানো হয়নি। ডাক্তার বললেন যে রোগীর রক্ত এবং প্রস্রাব পরীক্ষা করা উচিত, কিন্তু তার হাসপাতাল যাওয়ার আগে পর্যন্ত ওই পরীক্ষা করা হয়নি। ডাক্তার নির্দেশ দিয়ে বলেন যে রোগী দিনে 2 বার পাউডার ওষুধ, মানে ওই পুরিয়া খেতে পারেন, এবং যন্ত্রণা বেশি হলে 6 বার পর্যন্ত ওই ঔষধ খাওয়া যেতে পারে। ইঞ্জেকশন দিতে আলী আসেননি, জেলের ডাক্তারই দিয়েছিলেন। ডক্টর মুখার্জি মেডিকেল অফিসার মিস্টার আলী মোহাম্মদকে বলেছিলেন যে তার পারিবারিক চিকিৎসক ডক্টর বোস তাকে এই স্টেপটোমাইসিন নিতে নিষেধ করেছেন, কারণ এটা তার সহ্য হয় না। তাতে আলী মোহাম্মদ বলেন সেটা তো বহুদিন আগের কথা, এখন তারা এই ওষুধটি সম্বন্ধে অনেক বেশি তথ্য জেনেছেন, সুতরাং ডক্টর মুখার্জির চিন্তিত হওয়ার কারণ নেই, তিনি সুস্থ হয়ে উঠবেন। বিকেল 3:30 নাগাদ ঔষধটি এলো। পুরো 1 গ্রাম ইঞ্জেকশন দেওয়া হলো। তাছাড়াও একমাত্র পাউডার ওষুধ খাওয়ানো হলো। ডাক্তার আরও 5টি পুরিয়া পাউডার রেখে গেলেন, বলে গেলেন একটা তো ডক্টর মুখার্জি খাবেনি এবং যদি সে রাত্রে প্রয়োজন হয় বেশিও খেতে পারেন। ইঞ্জেকশনটি দিয়েছিলেন জেল ডাক্তার, আলী মোহাম্মদ নয়। ডক্টর মুখার্জি তার অসুখের খবর আত্মীয়দের জানানোর জন্য সুপারিনটেন্ডেন্টকে বলেন। সেক্ষেত্রে ডক্টর মুখার্জি খুব অস্থিরতা বোধ করেন, তবে পরদিন সকালে যন্ত্রণা কিছু কমে এবং জ্বরও আগের দিনের সকালের থেকে কিছু কম ছিল। ওই দিন সকাল 10টায় জেল ডাক্তার এসে আরও 1 গ্রাম স্টেপটোমাইসিন ইঞ্জেকশন দেন এবং আরও কিছু পাউডার রেখে যান। সকালবেলা জেল ডাক্তার ইঞ্জেকশন নিয়ে যাওয়ার পর সারাদিন অর্থাৎ 22শে জুন সকালের আগে জেল ডাক্তার বা ডক্টর আলী মোহাম্মদ কেউ আসেননি। ভারপ্রাপ্ত পুলিশ সাব ইন্সপেক্টর অপরাহ্নে ডক্টর মুখার্জি কেমন আছেন তার খোঁজ নিতে আসেন এবং উপরোক্ত সংবাদ সংগ্রহ করেন। ওই সাবজেলটিতে ডাক্তাররা তার নার্সের জন্য কোনো ব্যবস্থা করেননি। বিকেল 4টে নাগাদ যন্ত্রণা বাড়ে এবং জ্বরও একটু বেড়ে 102 পর্যন্ত ওঠে। 21শে জুন রাত্রি 11:30 নাগাদ ডক্টর মুখার্জি যন্ত্রণা বাড়ছে বোধ করেন। তখন ডাক্তারের নির্দেশ মতন আরেক পুরিয়া পাউডার খান। 11:30টার পর তার ঘুম আসছে দেখে আমি তার ঘর থেকে চলে আসি। পরের দিন অর্থাৎ 22শে জুন ভোরবেলায় 4:45 নাগাদ জেল পরিচারকটি আমায় ঘুম থেকে তুলে বলে ডক্টর মুখার্জি আমাকে অবিলম্বে আসতে বলেছেন। আমি তার ঘরে গিয়ে দেখি তাকে দুর্বল, সেদাক্ত এবং বিবর্ণ দেখাচ্ছে। আমি তার নাড়ি দেখলাম। নাড়ি দুর্বল এবং তার সারা শরীর খুব ঠান্ডা ছিল। ডক্টর মুখার্জি আমাকে বলেন 8 ঘন্টা যাবৎ তার ঘাম হচ্ছে আর মাথা এমনই ঘুরছে যে মনে হচ্ছে যেন তিনি অজ্ঞান হয়ে যাবেন। ডক্টর মুখার্জি আমাকে এও বলেন যে মাঝরাত্রির থেকে ভোর 4টে পর্যন্ত তিনি ঘুমিয়েছেন এবং ওই সময় ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে বুকের কাছে যন্ত্রণা এবং ঘাম হতে শুরু করে। প্রথমে তিনি ভেবেছিলেন যে কাকেও বিব্রত করতে হবে না, আপনা আপনি তার শরীর ঠিক হয়ে যাবে, কিন্তু অস্বস্তি বাড়তে থাকা এবং অজ্ঞান হবার উপক্রম দেখে তিনি পরিচারকটিকে ডাকেন। সে না উঠতে পারায় তাকে কয়েকবার ডাকতে হয়। সাবজেলটি ছিল ছোট একটা বাংলো বাড়ি। বাড়িটিতে ছিল 3টে ছোট ঘর। বাংলোটি শ্রীনগর থেকে মাইল 7 দূরে এবং হাসপাতাল যেখানে ডাক্তার আলী মোহাম্মদ থাকতেন সেখান থেকে প্রায় 10 মাইল দূরে। আমরা তখনই ডক্টর মুখার্জিকে একটু দারুচিনি ও সামান্য একটু চিনি দিলাম, লবঙ্গ দিলাম চোষার জন্য। 5 মিনিটের মধ্যে ডক্টর মুখার্জি আগের থেকে ভালো বোধ করলেন এবং 15 থেকে 20 মিনিটের মধ্যে ঘাম হওয়া বন্ধ হলো, নাড়ি সবল এবং বুকের ব্যথাও কমতে থাকলো। তখন আমি হাবিলদারকে জেল সুপারিনটেন্ডেন্টকে ফোন করে ডাক্তার ডাকার ব্যবস্থা করতে বললাম। হাবিলদার আমাকে তার সঙ্গে নিয়ে গেলেন। আমি 5:15 থেকে 5:30টার মধ্যে
টেলিফোনে সেন্ট্রাল জেলের সুপারিনটেন্ডেন্টকে পেলাম এবং তাকে ডক্টর মুখার্জির অবস্থান বিবরণ জানালাম। আমরা যেখানে ছিলাম সেখানে কোনো টেলিফোন ছিল না। ওয়াটার ওয়ার্কার্স অফিসে একটি মাত্র টেলিফোন ছিল। অফিসের সময় ছাড়া অন্য সময় সেটি বন্ধ থাকতো, সেজন্য লোক ডেকে অফিস খোলাতে কিছু সময় গেল। সুপারিনটেন্ডেন্ট ডক্টর আলী মোহাম্মদকে নিয়ে 7:30 নাগাদ এলেন। তিনি ডক্টর মুখার্জিকে পরীক্ষা করলেন। তখন ডক্টর মুখার্জি আগের থেকে সুস্থ বোধ করছিলেন। আঙুলের অগ্রভাগ ছাড়া শরীরের তাপমাত্রা স্বাভাবিক হয়ে উঠেছিল। ডক্টর আলী মোহাম্মদ বললেন, প্লুরিসি আগের থেকে অনেকটা সেরেছে। লো ব্লাড প্রেশার এবং টেম্পারেচার নেমে যাওয়ার জন্যই হার্টের অস্বস্তি দেখা দিয়েছে। ডক্টর মুখার্জির জিভের নিচে টেম্পারেচার ছিল 96.6 ডিগ্রি, কিন্তু ভোর 5:15টার সময় ঘাম হওয়া বন্ধ হয়ে গেছিল এবং দেহের তাপ বাড়ছিল। যখন ডাক্তার তাকে পরীক্ষা করেন তখন জিভের নিচে টেম্পারেচার ছিল 98। ডক্টর আলী মোহাম্মদ তাকে 2 সিসি কুরামিন ইঞ্জেকশন দিলেন। ডক্টর আলী মোহাম্মদের সঙ্গে তখন আরেকজন ডাক্তার ছিলেন। ডক্টর মোহাম্মদ সেই ডাক্তারটিকে 2 সিসি কুরামিন নিয়ে একটি সিরিঞ্জ ঠিক করতে বলেন, কিন্তু সেই ডাক্তারটি বলেন একেবারে 2 সিসি কুরামিন ইঞ্জেকশন বড় বেশি হয়ে যাবে। ডক্টর মোহাম্মদ তাকে বলেন যে ডক্টর মুখার্জির শরীরের ওজন অনেক বেশি এবং 2 সিসি দেওয়াই ঠিক হবে। তারপর তিনি ডক্টর মুখার্জিকে বললেন যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন। আমি জেল সুপারিনটেন্ডেন্টকে হাসপাতালে ডক্টর মুখার্জির সঙ্গে আমাদের থাকার অনুমতির জন্য বললাম। আমাদের অন্তত একজনেরও ডক্টর মুখার্জির সঙ্গে হাসপাতালে থাকা উচিত। তিনি বললেন সেটা সম্ভব নয়। ডক্টর আলী মোহাম্মদ বললেন, আমি আপনার উদ্বেগ বুঝতে পারছি, তবে আপনার চিন্তার কারণ নেই, উনি আমার কাছে সম্পূর্ণ নিরাপদ থাকবেন। ডক্টর আলী মোহাম্মদ সুপারিনটেন্ডেন্টকে অ্যাম্বুলেন্স করে ডক্টর মুখার্জিকে হাসপাতালে নিয়ে যেতে বলে বিদায় নিলেন। জেল ডাক্তার আমাদের সঙ্গে রইলেন। 10টা নাগাদ শ্রীযুক্ত ত্রিবেদী এলেন এবং ডক্টর মুখার্জির সঙ্গে দেখা করলেন। ডক্টর মুখার্জির সঙ্গে মামলার বিষয়ে পরামর্শ করে তিনি 11টা নাগাদ চলে গেলেন। সুপারিনটেন্ডেন্ট গাড়ি নিয়ে 11:30 নাগাদ এলেন। ডক্টর মুখার্জিকে একটি চেয়ারে করে তার ঘর থেকে বাংলোর বাইরে যেখানে গাড়িটি দাঁড়িয়েছিল সেখানে নিয়ে যাওয়া হলো। একটি 4 জনের বসার মতন ছোট মোটর গাড়ি, যা হৃদরোগীর পক্ষে একান্তই অনুপযোগী, তাতে করে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। সন্ধ্যে 7:30 পর্যন্ত আমরা ডক্টর মুখার্জির কোনো খবর পাইনি। 7:30টার সময় আমার একটি টেলিফোন এলো। যেখানে টেলিফোন ছিল সেখানে যেতে হলো। জেল সুপারিনটেন্ডেন্ট টেলিফোন করেছিলেন। তিনি জানালেন যে তিনি হাসপাতাল থেকে আসছেন এবং ডক্টর মুখার্জি এখন অনেকটা ভালো বোধ করছেন। পরদিন 23শে জুন জেল সুপারিনটেন্ডেন্ট ভোর 3:45টার সময় আমাকে জাগিয়ে বললেন আমাকে শ্রী শর্মা এবং প্রেমনাথ ডোগরাকে, যিনি গত 3 দিন আমাদের সঙ্গে ছিলেন, তার সঙ্গে তখনই হাসপাতালে যেতে বললেন। আমরা জিজ্ঞাসা করলাম কী ব্যাপার। তিনি বললেন তাকে জেলা ম্যাজিস্ট্রেট টেলিফোনের নির্দেশ দিয়েছেন আমাদের হাসপাতালে নিয়ে যেতে, কিন্তু কোনো কারণ জানানো হয়নি। তিনি নিজে এর বেশি কিছুই জানেন না। আমরা প্রায় 4:05 রওনা হলাম এবং 4:30 নাগাদ হাসপাতালে পৌঁছলাম। সেখানে ত্রিবেদী আগে থেকেই ছিলেন। তিনি আমাকে জানালেন ডক্টর মুখার্জি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। 10 মিনিট পরে আমি ওই ঘরে যাওয়ার জন্য এবং মৃতদেহ নিজে দেখব বলে ডাক্তারের কাছে অনুমতি চাইলাম। আমি শ্রী টেকচাঁদ শর্মা এবং প্রেমনাথ ডোগরা ঘরের ভিতর গেলাম এবং মরদেহ দেখলাম। তখন দেহের সর্বাঙ্গ ঠান্ডা। যখন আমরা ঘর থেকে বেরিয়ে আসছি, শ্রী টেকচাঁদ শর্মা, একটি নার্স যিনি আমাদের সঙ্গে ঘরে এসেছিলেন, তাকে জিজ্ঞাসা করেন কখন ডক্টর মুখার্জি মারা যান। নার্স উত্তর দেন রাত 2:30টার সময়। তিনি আরও বলেন দুপুর 1টার সময় ডক্টর মুখার্জি তাঁর সহবন্দীদের কাছে পেতে চেয়েছিলেন। দুঃখের কথা এই যে এমনই এক পরিস্থিতিতে একটি মূল্যবান জীবন নষ্ট হয়ে গেল, যেখানে আমার মতে আরও ভালো সুষ্ঠু ব্যবস্থা নেওয়া উচিত ছিল। ডক্টর মুখার্জি যেখানে বন্দী ছিলেন সেখানে তার শরীর যখন গুরুতর অসুস্থ হলো তখন চিকিৎসা ব্যবস্থা ছিল না। যেখানে তাকে বন্দী রাখা হয়েছিল সেখানে শুশ্রূষার কোনো ব্যবস্থা ছিল না। যতদিন তিনি সাবজেলে ছিলেন ততদিন কোনো ল্যাবরেটরি পরীক্ষা করা হয়নি। যখন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো তার সহকর্মী কোনো বন্দীকেই তার শয্যা পার্শ্বে থাকতে দেওয়া হয়নি। ডক্টর মুখার্জি তার সঙ্গী বন্দীদের হাসপাতালে নিয়ে আসার জন্য আগ্রহ প্রকাশ করার পরও তার মৃত্যুর আগে পর্যন্ত তাদের কোনো খবরই দেওয়া হয়নি। কাশ্মীর সরকার জাস্টিস মুখার্জি তার মা এবং তার আত্মীয়দেরকে কোনো সংবাদ জানাননি এবং বাইরে কোনো যোগ্য চিকিৎসকের সাহায্য নেওয়ার কোনো চেষ্টাই করেননি। কলকাতায় পূর্ব অসুস্থতার সময় অভিজ্ঞ চিকিৎসকরা তাকে স্টেপটোমাইসিন নিতে নিষেধ করেছিলেন। তাদের উপদেশের ভিত্তিতে ডক্টর মুখার্জি প্রতিবাদ করা সত্ত্বেও আগে প্যাথোলজিক্যাল পরীক্ষা না করে বা কলকাতায় তার ডাক্তারদের সঙ্গে পরামর্শ না করে তাকে স্টেপটোমাইসিন দেওয়া হলো। টেকচাঁদ শর্মা এবং শ্রীগুরু বৈদ্য তারা যে অভিযোগ করেছিলেন, বলা হয়েছিল যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি অনেক দিন আগেই চেয়েছিলেন, যখন তিনি অসুস্থ বোধ করছেন 20 তারিখ, তখনই তিনি বলেছিলেন যে জেল সুপারিনটেন্ডেন্টকে যে এই গোটা বিষয়টি তার পরিবারকে জানানো হোক। এবং পরবর্তীকালে তিনি যখন খুব অসুস্থ তখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে এই অসুস্থতার ব্যাপার কি তিনি জানাবেন, তার পরিবারকে জানাতে চান। এই বিষয়টা পরিষ্কার ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে যে এতদিনে যখন খবর পৌঁছলো না তখন আর এই শেষ মুহূর্তে খবর পৌঁছে কখন যাবে বাড়িতে, তিনি তাই বলেছিলেন যে আমি নিজেই খবর দিয়ে দেবো। এটি যদিও পরে কাউন্টার হিসেবে বলা হয় যে তারা তো বলেছিলেন পরিবারকে জানানোর কথা, কিন্তু সেটা ফাইনালি তিনিই বলেছিলেন তিনি নিজে জানাবেন।
কিন্তু এরপর যখন বাড়িতে খবর আসে সেটা 23 তারিখ খবর আসে, যেমনটা আপনাদের শুরুতেই বলেছিলাম, ট্রাঙ্ক কল করা হয়। পণ্ডিত নেহরুকে একটা গোটা চিঠি লেখেন তারপর শ্যামাপ্রসাদ মুখার্জির মা যোগমায়া দেবী। সেখানে অভিযোগ করেন যে নেহরুর অভিসন্ধি নিয়ে প্রশ্ন তোলেন এবং তিনি বলেন যে আমার ছেলে যে এই গোটা বিষয়টি, তিনি যে অসুস্থ, তার পরিবারবর্গকে কিছু জানানোও হলো না। এবং নেহরু তিনি বলেছিলেন যে কাশ্মীরের বিমানটা চলাচলের একটু সমস্যা হয়, কারণ ওখানে মেঘলা থাকে। এখানে তিনি লিখছেন যে প্রিয় মিস্টার নেহরু, আপনার 5ই জুলাইয়ের চিঠি আমার কাছে 7 তারিখ পৌঁছেছে। আপনার চিঠিটি গোটা পরিস্থিতির ব্যাপারে এক দুঃখজনক ভাষ্য। আপনার মনোভাব রহস্য অনাবৃত করার ব্যাপারে সাহায্য না করে বরং রহস্যকে আরও ঘনীভূত করে তুলেছে। আমি প্রকাশ্য তদন্ত চেয়েছিলাম, আপনার পরিষ্কার এবং যথার্থ ধারণা জানতে চাইনি। সমস্ত ব্যাপারের বিষয়ে আপনার মনোভাব এখন সর্বজন বিদিত। ভারতের জনগণকে এবং আমাকে, শ্যামাপ্রসাদের মাকে এর যথার্থ বিশ্বাস করাতে হবে। বহু লোকের মনে সন্দেহ দানা বেঁধেছে। যা দরকার তা হলো অবিলম্বে প্রকাশ্য ও অপক্ষপাত তদন্ত। প্রথমে ড্রাই প্লোরেসি বলে, পরে করোনারি অ্যাটাক, এই রোগে তার মৃত্যু হয়েছে, এই বিভ্রান্তি নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল একসময়। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে তার কোনো ধরনের প্যাথোলজিক্যাল টেস্ট করানো হয়নি তিনি যখন অসুস্থ ছিলেন। এমনটা অভিযোগ করা হয়েছিল যে তাকে একটি গাইনোকোলজিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল। এখানে পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়ের কথা বলতে হয়। ডক্টর বিধান রায় এই খবর শোনার পর যদিও খুব উদ্যোগী হয়েছিলেন এই বিষয়টি নিয়ে, তিনি চেয়েছিলেন এই বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হোক, কিন্তু সেই কমিটি কিন্তু পরবর্তীকালে তিনি গঠনের পক্ষে পিছিয়ে আসেন। নেহরুর সঙ্গে তার কথা হয়েছিল, তিনি নেহরুকে চিঠিও দিয়েছিলেন, তবে তিনি কোন অজ্ঞাত কারণে পিছিয়ে এসেছিলেন এটা কিন্তু আর বিস্তারিতভাবে জানা যায় না। এক্ষেত্রে অটল বিহারী বাজপেয়ী 2004 সালে তিনিও ফের একবার প্রশ্ন তোলেন যে তার এই মৃত্যুটি স্বাভাবিক মৃত্যু নয়, এর পেছনে কনস্পিরেসি রয়েছে। কিন্তু প্রশ্ন ওঠে, তখনকার সময় যদি পণ্ডিত নেহরু এই বিষয়টি তদন্ত না করে থাকেন বা পরবর্তীকালে কংগ্রেসের কোনো সরকার যদি তদন্ত করে না থাকে, তাহলে অটল বিহারী বাজপেয়ী তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর বা বর্তমানে মোদী সরকার তারা এই মুহূর্তে ক্ষমতায় রয়েছেন, তাহলে কেন এই তদন্ত কমিটি ফার্দার গঠন করা হলো না? আপনারা হয়তো জানেন যে এই ঘটনার পর শেখ আবদুল্লাহকে গ্রেফতার করা হয়েছিল, যদিও এই ঘটনার প্রেক্ষিতে নয়। অভিযোগ ছিল যে শেখ আবদুল্লাহ তিনি মানে এই যে কাশ্মীরের যে পরিস্থিতি সেটা এমন এক জায়গায় নিয়ে চলে যাচ্ছেন এবং তার বিরুদ্ধে নানা অভিযোগ দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরবর্তীকালে তাকে ফের একবার ছেড়ে দেওয়ার পর গ্রেফতার করা হয় এবং তাকে পাকিস্তানের এজেন্ট এই আখ্যা দেওয়া হয়েছিল, যদিও এই অভিযোগ প্রমাণ করা যায়নি এমনটাই দাবি করা হয়। 11টা বছর শেখ আবদুল্লাহ তিনি জেল খেটেছিলেন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মৃত্যু কিভাবে হয়েছিল সেই বিষয়টি পরিষ্কার। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন না, এটা যেমন ঠিক, তবে তিনি সেখানে পৌঁছানোর পর 20 তারিখ যখন তিনি অসুস্থ হয়ে যান, তার আগে তার যথেষ্ট পায়ে যন্ত্রণা হয়েছিল, তিনি কার্ডিয়াক অ্যারেস্ট তার হয়েছিল, এমনটাই যেটা দাবি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তবে এখানে কনস্পিরেসি রয়েছে কিনা জানি না, তবে এটা পরিষ্কার যে কোথাও একটা বিভিন্ন মতামতের যে বিভ্রান্তি রয়েছে, তার যে চিকিৎসা ব্যবস্থায় গাফিলতি ছিল, এই বিষয়টি এখান থেকে পরিষ্কার হয়। রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই ধরনের বিষয়কে সামনে আনার ক্ষেত্রে একটা বড় সমস্যা কোথায় জানেন? ধরুন আজকে শ্যামাপ্রসাদ মুখার্জিকে আপনি ব্যাখ্যা করছেন কারণ এই যে ভারতীয় জনসংঘ, যার থেকে পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির জন্ম হয়েছে, আপনি কারণ দেখে দিতে পারেন যে এই শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি একসময় হিন্দু মহাসভার সভাপতি ছিলেন, আজকে হিন্দু মহাসভাকে আপনি যেভাবে দেখছেন, বিষয়টা একটা সাইকোলজিক্যাল ব্যাপার। বাট আমি পলিটিক্যাল গেমকে সাইকোলজি দিয়ে বিচার করি না। আমার মতে এই শ্যামাপ্রসাদ মুখার্জিকেই জওহরলাল নেহরু তিনি তার ইন্টারিম গভর্নমেন্টের মন্ত্রী করেছিলেন এবং এই শ্যামাপ্রসাদ মুখার্জি পরবর্তীকালে জওহরলাল নেহরুর সবচেয়ে বড় ক্রিটিক বা সবচেয়ে বড় যারা বলতে পারেন বিরোধীদের মধ্যে বিরোধী তৈরি হচ্ছিলেন। তো কনস্পিরেসিতে অনেক কিছুই রয়েছে। ভারতের অনেক প্রধানমন্ত্রীকেই মরতে হয়েছে এবং তারা বিভিন্ন কারণে তাদের মৃত্যু রহস্য সামনে আসেনি। আজকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির এই মৃত্যু রহস্যটা নিয়ে আলোচনা করা ভীষণ দরকার ছিল আমার মনে হয়। এই ভিডিওটিকে আর বেশি লম্বা করতে চাই না, তবে আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা এই ভিডিওটি দেখার পর আপনারা প্লিজ নিজেরা কমেন্ট করতে পারেন যে সত্যি কি এর মধ্যে কোনো রহস্য রয়েছে নাকি কোনো রহস্য নেই, বা কোনো রাজনৈতিক অভিসন্ধি কি আপনারা এর মধ্যে দেখেন। যাই হোক, যেতে যেতে এটুকুই বলবো যে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন এবং কমেন্টে যেমন বললাম আপনার মতামত জানান এবং আই এম বোসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইতিহাসের এমনই অনেক অজানা পরত বা জানা পরতের মধ্যে অনেক কিছু ডিটেলে খুঁজে আনার জন্য আই এম বোস সবসময় আপনাদের সঙ্গে রয়েছে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। আপাতত শেষ করছি। জয় হিন্দ।